আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে হেলদি টার্ম নিউবর্ন। তো নিউবর্ন আসলে কি? নিউবর্ন হচ্ছে যে জন্মের পর থেকে 28 দিন অথবা 1 মাস পর্যন্ত যে সময়টা, সেটাকে বলে নিউবর্ন। ঠিক আছে, নিউবর্ন বেবি। তো একটা বাচ্চা বা একটা নিউবর্ন বেবি হইলো, সে কি নর্মাল না অ্যাবনর্মাল, সেটা আমরা কিভাবে বুঝবো? বা একটা নর্মাল বাচ্চা চেনার উপায় কি? ঠিক আছে, তারও কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক না? সবকিছুর তো কিছু বৈশিষ্ট্য থাকে, তো নর্মাল বাচ্চারও কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বার্থ ওয়েট, অর্থাৎ জন্মের সময় তার ওজনটা কত হয়। জন্মের সময় তার ওজন মানে জন্মের পরে যে ওজনটা সেটা হচ্ছে 2.5 থেকে 4 কেজি। আর যদি আমি গ্রামে প্রকাশ করি 2500 থেকে 4000, ঠিক আছে, এর মধ্যে যদি থাকে, 4000-এর মধ্যে থাকে, অর্থাৎ 2.5 থেকে 4 কেজির ভিতরে থাকলে সেটা হবে নর্মাল ওয়েট। ঠিক আছে। আর হচ্ছে লেন্থ। দেখেন আমরা বলতে যারা দাঁড়াতে পারি, যেসব বাচ্চারা দাঁড়াতে পারে অর্থাৎ দাঁড়ানোর বয়স হয়, সেটাকে বলে হাইট। ঠিক আছে, মানে উচ্চতা। আর লেন্থ কখন বলা হবে? লেন্থ হচ্ছে যখন শুয়ে মাপা হয়, মানে একটা বাচ্চার দৈর্ঘ্য মাপা হয় শুয়ে শুয়ে, কারণ সে বাচ্চাটা দাঁড়ানোর মতো এখনো বয়স হয় নাই। ঠিক আছে। তো বাচ্চা যেহেতু, এসব বাচ্চা নিউবর্ন যেহেতু দাঁড়াতে পারে না, তো তাকে শুয়ে কি করতে হয়? তার লেন্থটা নিতে হয়, তার উচ্চতাটা নিতে হয়। তো এটা হবে 50 সেন্টিমিটার, মানে অ্যারাউন্ড 50 সেন্টিমিটার। ঠিক আছে। তারপর হচ্ছে অক্সিপিটু ফ্রন্টাল সার্কামফারেন্স। এটা একদিন বলেছিলাম যে কিভাবে দেখতে হয়, যে আমরা যে বাসায় যে কাপড় মাপে ওই টেপ দিয়েও আমরা মাপতে পারি। ও এফ সি, অর্থাৎ অক্সিপিটু ফ্রন্টাল সার্কামফারেন্স। এটা হবে 35 সেন্টিমিটার। তো আমরা ওই ফিতা দিয়ে ইজিলি মাপতে পারবো। 35 সেন্টিমিটার হইলে বুঝতে পারবো যে এটা নর্মাল বেবি। ঠিক আছে। আর হচ্ছে কালার, বাচ্চার নিউবর্নের কালারটা হবে পিঙ্ক। তো পিঙ্ক মানে কি আমরা তো সবাই জানি, আহ, হালকা গোলাপি টাইপের। হ্যাঁ, ঠিক আছে। বাট মাইল্ড পেরিফেরাল সায়ানোসিস সোন আফটার বার্থ মে বি প্রেজেন্ট অ্যান্ড ইজ কনসিডার্ড নর্মাল। তার মানে হচ্ছে যে কিন্তু বাচ্চার হাত পায়ে, মানে হাতে পায়ে একটু নীলচে টাইপের থাকতে পারে, এটাকে বলে সায়ানোসিস। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যেহেতু বাচ্চা মানে একটা জগৎ থেকে আরেকটা জগতে আসে, তার যে বডি টেম্পারেচারটা সেটা কিন্তু প্রথমে কিন্তু মানে সেটা ঠিক থাকে না, সেজন্য তার পেরিফেরিতে অর্থাৎ হাতে পায়ে কিছুটা নীলচে দেখা যায়, কিন্তু সেটা বাচ্চাকে যদি আমরা গরম রাখি আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এতটুকু বুঝতে কারো প্রবলেম হয়েছে? এতটুকু? বুঝছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর দেখেন আরো কিছু আছে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ব্রিথিং। রেগুলার অ্যান্ড রেট ইজ বিটুইন 30 to 60 ব্রেথস পার মিনিট, অর্থাৎ 30 থেকে 60-এর ভিতরে থাকতে হবে। 50ও বলে, 50টাকেও মানে নর্মাল বলে, কিন্তু 60-এর উপরে গেলে সেটাকে বলে ফাস্ট ব্রিদিং, অর্থাৎ মানে সেটা হবে অনেক দ্রুত বা অনেক বেশি ব্রিথিং। কিন্তু 60-এর মধ্যে থাকতে হবে, 30 থেকে 60 মানে ব্রেথ পার মিনিট, প্রত্যেক মিনিটে 30 থেকে 60টা ব্রিথিং সে নিবে। আর হচ্ছে হার্ট রেট। নবজাতক বলেছি যে 28 দিন পর্যন্ত তার হার্ট রেটে থাকবে হচ্ছে 100 থেকে 160 বিটস পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 100 থেকে 160 বিট হবে। ঠিক আছে। তারপর হচ্ছে তার টেম্পারেচার, বিশেষ করে স্পেশালি অ্যাক্সিলারি টেম্পারেচারটা হবে 97.5 ডিগ্রি টু 99 দশমিক মানে 99 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে থাকবে। ঠিক আছে। এর কম হলেও সেটা অ্যাবনর্মাল, এর বেশি হলে অ্যাবনর্মাল। আচ্ছা, তারপর হচ্ছে মাসেল টোন। মাসেল টোনটা একটু দেখায়, আপনারা আমার কাটচারটা একটু খেয়াল করেন। এই যে দেখেন বাচ্চা কিন্তু হাতটা ফ্লেকশন করে আছে, অর্থাৎ বাচ্চা মানে হাত দুইটা একটু নিজের দিকে নিয়ে আছে। এটা দেখতে পাচ্ছেন তো নাকি? ফ্লেকশনটা বুঝতে পেরেছেন? হ্যালো, এই যে ফ্লেকশন ফ্লেকশন হ্যাঁ মোডে আছে ভাইয়া। এটা। আচ্ছা আচ্ছা, এই যে ফ্লেকশন মোডে আছে না, এটা হচ্ছে বাচ্চার জি জি। মাসেল টোন, অর্থাৎ যে মাসেল টোন মানে হচ্ছে মাসেলটা একদম লেথার্জি না, মানে লুজ না, মানে একটু শক্ত শক্ত ভাব আছে তার মধ্যে। ঠিক আছে। সেটা হচ্ছে মাসেল টোন। আচ্ছা, এটা থাকবে ফ্লেক্সড পজিশন, আমি যে অলরেডি বলে ফেলছি। এই হচ্ছে ফ্লেক্সড পজিশনে থাকবে বাচ্চাটা, একদম কাছাকাছি হাত। দেখবেন যে নবজাতক যাদের বাসায় আছে, বাচ্চার হাত দুইটা কিন্তু এরকম থাকে, ফ্লেকশন মোডে থাকে, একদম মানে ছড়িয়ে থাকে না। ঠিক আছে। আর হচ্ছে এবিলিটি টু সাক, অর্থাৎ বাচ্চা মানে চুষার যে একটা কি বলে, মানে বাচ্চা দেখবেন সাক করার মতো একটা এবিলিটি তৈরি হয়।
প্রেজেন্স সোন আফটার বার্থ, অর্থাৎ জন্মের পরেই সে চুষার জন্য একটা অ্যাবিলিটি তৈরি হয়। এটা আল্লাহ তাআলা দিয়ে দেয় বাচ্চাকে বা নিউবর্নকে, ঠিক আছে, সাক করার মতো, কারণ সে ব্রেস্ট ফিডিংটা নিবে। আচ্ছা, ইউরিন, মোস্ট বেবিস পাস ইউরিন উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, এটা আমি বাংলায় বলি। সেটা হচ্ছে অধিকাংশ যে নিউবর্ন আছে 24 ঘন্টার মধ্যে তারা ইউরিন পাস করবে, ঠিক আছে, অর্থাৎ একদিনের মধ্যে। বাট মাঝে মধ্যে মাঝে মাঝে কি হয় যে তার 48 আওয়ার্স লেগে যেতে পারে, অর্থাৎ 48 ঘন্টাও লেগে যেতে পারে, এটাও নর্মাল ধরা হয়। ঠিক আছে, এর বেশি যদি বাচ্চা ইউরিন পাস না করে তাহলে সেটা আমরা ভাববো যে সেটা অ্যাবনর্মাল। অর্থাৎ 1 থেকে 2 দিন এর মধ্যে বাচ্চাকে ইউরিন পাস করাইতে হবে। আর যদি না হয় অবশ্যই আহ, আমরা নিজেরা মেডিসিন দিব অথবা তাকে হসপিটালাইজ করতে হবে। আচ্ছা, মেকোনিয়াম খুব ইন্টারেস্টিং ম্যাটার। দেখেন, মোস্ট অফ দ্য বেবিজ পাস্ট মেকোনিয়াম উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, যে অধিকাংশ বাচ্চাই একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মেকোনিয়াম পাস করবে। তো মেকোনিয়াম আসলে জিনিসটা কি? মেকোনিয়াম হচ্ছে যে বাচ্চা দেখেন যখন মানে তার ডেলিভারির সময় হয়ে যায়, অর্থাৎ বাচ্চাটা যখন আহ, মায়ের পেটের ভিতরে গ্রোথটা হয়ে যায়, ঠিক আছে, মানে ডেলিভারি হবে, এই যে একটা অবস্থা হয়ে গেল, তো সে কি করে, তার তো মুখটা অলরেডি তৈরি হয়েছে, আর সে তো তার সকল পুষ্টি টুষ্টি পাচ্ছে হচ্ছে আপনার প্লাসেন্টা দিয়ে, ঠিক না? তো মুখটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো সে কি করে, সে একদিক থেকে ইউরিনও পাস করে, তারপরে মায়ের পেটের ভিতরে যে মিউকাস, হ্যাঁ, বা কিছু ডেব্রিস আছে, ডেড সেল আছে, এগুলা সে খেয়ে ফেলে, যেহেতু তার মাউথটা অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো ইন্টেস্টিনে যে তারপরে যে একটা স্টুলের মতো হয়, এই যে বাচ্চার যে ফার্স্ট স্টুল, যে বাংলায় যদি বাংলায় বলা দরকার নাই, স্টুলটাই বলি, যে তার যে স্টুলটা তৈরি হয় ফার্স্ট, অর্থাৎ প্রথম যে বাচ্চার স্টুলটা তৈরি হয় সেটাকে বলা হয় মেকোনিয়াম, একটু কালচে টাইপের থাকবে। আচ্ছা, এই মেকোনিয়ামটা কি বুঝতে পেরেছেন? একজন বলেন তো, মেকোনিয়ামটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে ভাইয়া। পারছি ভাইয়া। আচ্ছা, এটা হবে মানে একদিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি একদিনের মধ্যে তার না হয় তাহলে বুঝতে হবে তার সামথিং অ্যাবনর্মাল কিছু আছে, অর্থাৎ তার এরকম অ্যাবনর্মালিটিও থাকতে পারে, সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, তারপর দেখেন স্লিপ। স্লিপটা হচ্ছে অ্যারাউন্ড 18 আওয়ার্স এ ডে, অর্থাৎ দৈনিক সে 18 ঘন্টা ঘুমাবে একজন নবজাতক। হ্যাঁ, অর্থাৎ 28 দিন পর্যন্ত একটা বেবি, মানে নবজাতক বলতে তো 28 দিন পর্যন্ত বোঝায়, বা 1 মাস। তো সে 18 ঘন্টা ঘুমাবে। আর হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে কোনো জন্মগত ত্রুটি অ্যাবসেন্ট থাকবে, যেহেতু আমরা নর্মাল বাচ্চার ক্রাইটেরিয়া পড়তেছি, ঠিক আছে, তাহলে কি হবে, কনজেনিটাল অ্যানোমালিটা তার অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, কনজেনিটাল অ্যানোমালির কয়েকটা আমি ছবি দেখাবো একটু পরেই। আর হচ্ছে প্রিমেটিভ রিফ্লেক্স অথবা প্রাইমেটিক রিফ্লেক্স। প্রাইমেটিভ রিফ্লেক্সটা হচ্ছে এই যে আমি বলেছি যে তার যে একটা সাকিং করার যে অ্যাবিলিটি, ঠিক আছে, সামনেও কিছু প্রাইমেটিভ রিফ্লেক্স আমি দেখাবো। এটা গুড থাকবে এবং স্টেবল থাকবে, ঠিক আছে, এটা ভালো থাকবে। আচ্ছা, এই যে দেখেন, কিছু জন্মগত বা কনজেনিটাল এনোমেলি বা জন্মগত ত্রুটি আছে। দেখেন, ঠোঁট কাটা, তালু কাটা, দেখতে পাচ্ছেন তো আশা করি। এই বাচ্চাটা দেখেন, এটা একটা জন্মগত ত্রুটি, ঠিক আছে, এটা আমরা দেখে নিব। হ্যাঁ, যেহেতু নবজাতক, আমরা জন্মের পর পরে এগুলো চেক করব। এজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা এগুলো দেখে নিব। তারপর দেখেন বাচ্চার মাথাটা কিরকম হয়েছে, এটা একটা কনজেনিটাল অ্যানোমালি। তারপর বাচ্চার পা, হ্যাঁ, এগুলা কিন্তু মেডিসিন দিয়ে ঠিক করা যাবে কিনা আসলে বলা কষ্টকর। এগুলো অবশ্যই সার্জিক্যাল কেস, তো এই জন্য আমার শিখতে হবে যে আসলে কোন জিনিসটা আমার মেডিসিনের আওতাধীন আর কোনটা মেডিসিনের বাইরে আছে। তারপর দেখেন পায়ের স্কিনটা কিরকম হয়ে আছে। হ্যাঁ, এই যে হাত, পলিড্যাকটাইলি থাকতে পারে, অর্থাৎ অনেকের 6টা, আমাদের তো 5টা করে আঙ্গুল, অনেকের 6টাও থাকতে পারে, ঠিক আছে, বিশেষ করে হাতে অথবা পায়ে। আচ্ছা, দেখেন তারপরে এখানে 2টা আঙ্গুল এই বাচ্চাটার। অনেক ধরনের কনজেনিটাল অ্যানোমালি আছে, অনেকের পায়খানার রাস্তা তৈরি হয় না, সেটাকে বলা হয় ইমপারফোরেটেড অ্যানাস, ঠিক আছে, অনেক ধরনের প্রবলেম থাকতে পারে অ্যানোমালি গুলা। তো আমরা যদি আরো কিছু জানতে চাই অবশ্যই আমরা গুগলের সাহায্য নিতে পারি। তো কনজেনিটাল অ্যানোমালি দিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, কিছু প্রিমেটিভ রিফ্লেক্স আমরা এখন দেখি। দেখেন, মোরো রিফ্লেক্স। তো মোরো রিফ্লেক্স এর ছবিটা কোথায় আছে আমি দেখাই। এই যে একদম নিচের দিকে তাকান সবাই, নিচের দিকে ডানে সবার লাস্টের যে ছবিটা দেখতে পাচ্ছেন আশা করি। তো দেখেন, বাচ্চার দেখেন, এই যে ডক্টর অথবা যে কেউ হোক, হাত দুইটা তার গাড়ের নিচে দিয়েছে, যে নেক আছে, নেকের নিচে। তো বাচ্চাটা একটু মানে উপর থেকে হাত দুইটা একটু ছেড়ে দিবেন, তো বাচ্চাটা কি করবে, যে আপনাকে মানে জড়িয়ে ধরার মতো, যে দেখেন হাত দুইটা কিরকম প্রসারিত করে দিয়েছে।
তো এই রিফ্লেক্সটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ মানে তার মাথার নিচ থেকে হাতটা একটু নিচে নামালে সে আপনাকে ধরতে যাবে, মানে মানে সে পড়ে যাচ্ছে এজন্য আপনাকে আঁকড়ে ধরতে চেষ্টা করবে। এই যে একটা রিফ্লেক্স, সেটাকে বলা হয় মোরো রিফ্লেক্স। মোরো রিফ্লেক্সটা কি বুঝতে পেরেছেন? মোরো রিফ্লেক্স। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে রুটিং রুটিং রিফ্লেক্স। দেখেন এটা হচ্ছে রুটিং রিফ্লেক্স, অর্থাৎ এটা কি, যে বাচ্চার এই যে কি বলে, আচ্ছা এটা থাকে, আরেকটা দেখাচ্ছি, একটা হচ্ছে পালমার গ্রেসপ। তো পালমার গ্রেসপটা দেখেন, বাচ্চার এই যে হাতের কাছে আমি যদি আঙ্গুলটা নেই, আমার আঙ্গুলটা বাচ্চা কিন্তু ধরে ফেলবে। গ্রেস গ্রেস মানে কি, ধরে ফেলা, ঠিক আছে? এই যে পালমার গ্যাপ, সে কিন্তু ধরে ফেলবে। তো এই আচ্ছা, এগুলো আমি কেন দেখবো, এটা একটা কথা, যে পালমার রিফ্লেক্স গুলো আমার দেখার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমার দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এগুলা দেখি তাহলে বুঝতে হবে তার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টটা ঠিক হয়েছে। আর যদি দেখি যে এগুলো অ্যাবসেন্ট আছে, তাহলে বুঝতে হবে তার সামথিং অ্যাবনর্মাল কিছু আছে তার ব্রেনের মধ্যে, ঠিক আছে? বা ব্রেন গ্রোথ বা ডেভেলপমেন্টটা ঠিক হয় নাই, ঠিক আছে? এটা আমি বুঝতে হবে। আচ্ছা, তার আরেকটা গ্যাস দেখি, পালমার গ্যাস। তো প্লান্টার প্লান্টার গ্যাসটা দেখেন, হচ্ছে প্লান্টার গ্যাস। পায়ের তালুতে এখানে যদি আঙ্গুলটা দেওয়া হয় তাহলে আঙ্গুলগুলো সামনের দিকে ঝুঁকে আসবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় প্লান্টার গ্যাপস। এটা হচ্ছে ছোটদের। আর যদি আমাদের যারা আমাদের এজে আছে বা হ্যাঁ আর একটু ছোট আছে, বয়স্কদের হচ্ছে পিছনের দিকে যাবে, এরকম করলে এটাকে আরেকটা নাম আছে বেবি স্কি সাইন, ওইটাও আছে। তো আমি যদি এরকম দেই তাহলে এই আঙ্গুলগুলো সামনের দিকে ঝুঁকে আসবে। আর হচ্ছে সাকিং রিফ্লেক্স, এই যে দেখেন বাচ্চার মুখের কাছে আঙ্গুলটা নেওয়ার সাথে সাথে সে কিন্তু সাকিং করা, চুষতে শুরু করবে, ঠিক আছে? এটা একটা প্রিমেটিভ রিফ্লেক্স, অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত, এগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর হচ্ছে স্টেপিং রিফ্লেক্স, এই যে দেখেন 28 দিনের আগ পর্যন্ত বা নবজাতকদের আমি যদি এরকম হাঁটানোর চেষ্টা করি, সে কিন্তু স্টেপ দিবে, অর্থাৎ সামনে কদম দিবে, হাঁটতে চেষ্টা করবে। তো এটা এটা হচ্ছে স্টেপিং রিফ্লেক্স, ঠিক আছে? আহ তো এই কয়টাই থাক, তো এগুলো আমরা দেখে নিব। এগুলার উদ্দেশ্য আমি বলে ফেলছি, যে এগুলা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমার এটা করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে যে নিউবর্ন কেয়ার। এই যে নিউবর্নটা হলো, তার আমরা কিভাবে কেয়ার করব? এখন দেখা যায় যে ম্যাক্সিমাম এই কেসগুলা ডিল হয় হসপিটালে, ঠিক আছে? আগে কিন্তু হতো যে গ্রামের বাড়িতে হতো, ঠিক আছে? বা এমনিতে বাসায় হয়, অনেকেরই বাসায় হয়। কিন্তু ম্যাক্সিমাম এখন তো অনেকে সচেতন যে হসপিটালে ডেলিভারিটা করে ফেলে, বোথ সিজারিয়ান সেকশন এন্ড হচ্ছে যে নর্মাল ডেলিভারি আছে সেটাও করে ফেলা হয়। আচ্ছা, তাহলে দেখি যে কেয়ার এট দ্য টাইম অফ বার্থ, যে বাচ্চার জন্মের সময় আমার কি কেয়ারটা নিতে হবে। এটি আজকের এই মেসেজগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে একজন ডাক্তারের উদ্দেশ্য শুধু কিন্তু মেডিসিন দেওয়া না, তার ম্যানেজমেন্ট, ঠিক আছে, তার পারিপার্শ্বিক সবকিছু এজ এ ফ্যামিলি মেম্বার হিসেবেও কিন্তু আমাদের এটা জানা উচিত। আচ্ছা, তার প্রথমে কি হবে, ফলোইং এ ক্লিন এন্ড সেফ ডেলিভারি। প্রথমে আমরা এটা আশাই করতে পারি যে একটা ক্লিন এন্ড সেফ ডেলিভারি হবে। তারপরে কি করতে হবে, কাট দ্য আম্বিলিক্যাল কর্ড, হ্যাঁ, অ্যাসেপ্টিক্যালি বাই 1 to 3 minutes এন্ড টাই প্রপারলি। আচ্ছা, এটার মানে হচ্ছে যে আম্বিলিক্যাল কর্ডটা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আম্বিলিক্যাল কর্ড, আপনারা সবাই এগুলো চিনেন, অ্যানাটমি পড়ে আসছেন। এটা কি করতে হবে, 1 থেকে 3 মিনিটের মধ্যে আমাকে কাটতে হবে এবং সেটা প্রপারলি বাঁধতে হবে, ঠিক আছে? নট নট দিতে হবে। বাংলায় যদি আমি বলি যে গিট্টু দিতে হবে, সরাসরি খাস বাংলা বলে ফেললাম। তো আহ, এটা এটা কিভাবে দিব, এটা একটা নিয়ম আছে, আমি বলতেছি। তো 1 থেকে 3 মিনিটের মধ্যেই কেন, এরপরে কেন নয়, এটার একটা বিশ্লেষণ বা ব্যাখ্যা আমি যদি বলি, সেটা হচ্ছে যে এই আম্বিলিক্যাল কর্ডটা তো মায়ের প্লাসেন্টার সাথে লেগে থাকে, ঠিক না? এখন বাচ্চা তো অলরেডি বড় হয়ে গেছে। তো সে এখন যদি আমি ঠিক মতো এই আম্বিলিক্যাল কর্ডটা না কেটে ফেলি, তো বাচ্চার যে গায়ে থেকে যে ব্লাড আছে, সেগুলো কিন্তু এই আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে প্লাসেন্টার দিকে আবার যাবে। তো বাচ্চা কিন্তু অ্যানিমিয়া হয়ে বাচ্চা মারা যেতে পারে, ঠিক আছে? রক্ত শূন্য হয়ে বাচ্চা মারা যেতে পারে। এই জন্য উইদিন 1 to 3 মিনিটস, 1 থেকে 3 মিনিটের মধ্যে আমি কেন আম্বিলিক্যাল কর্ডটা কেটে ফেলবো। তো এটা নিয়ম আছে, হ্যাঁ, কিভাবে কাটবো আমি একটু বলি। যে প্রথমে বলে হচ্ছে 4 সেন্টিমিটার, তারপরে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটারের পরে যে 1 সেন্টিমিটার আছে, তার আর দুইটা 1 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটারের পরে এক এক। তো 2 1-এর মাঝখানে আমি কেটে একটা নট দিয়ে দিব, বা গিরো দিয়ে দিব, বা গিট্টু দিয়ে দিব, যেটাই বলে। আশা করি আবার আবার বলি, 4 সেন্টিমিটার, দেন 1 সেন্টিমিটার,
দেন 1 সেন্টিমিটার। তো দুইটা 1 সেন্টিমিটার হলো না, এই দুই 1 সেন্টিমিটারের মাঝে আমার নটটা দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ হাইপোথার্মিয়া। দেখেন বাচ্চা কিন্তু একটা টেম্পারেচারের মধ্যে ছিল, এখন তো আমি অন্য একটা জগতে সে চলে আসছে, তো তার টেম্পারেচারটা কিন্তু আমার অবশ্যই মেনটেন করতে হবে। আর এই কারণে শুধুমাত্র এই টেম্পারেচার মেনটেন হয় না, সেই কারণে অনেক বাচ্চা মারা যায়, কারণ বাচ্চার কিন্তু ভিতরে টেম্পারেচারটা ম্যানেজ হয় না। কারণ টেম্পারেচারটা এই জন্য ম্যানেজ করতে হবে। আর সেটা কিভাবে করব দেখেন, ড্রাই অ্যান্ড র্যাপ দ্য বেবি প্রপারলি ইনক্লুডিং হেড, ইউজ টু ড্রাই অ্যান্ড ওয়ান ক্লথ। আচ্ছা, এটা আমি বলি, এটা বলছে যে শুকনা শুকনা একটা টাওয়েল হতে পারে বা যে কোনো কাপড় দিয়ে, বা একটু গরম গরম যে টাইপের কাপড়গুলো আছে সেগুলো দিয়ে বাচ্চাকে পুরো আবৃত করে ফেলতে হবে, মাথা সহ। শুধুমাত্র আমার নোজ বা মুখটা আমি খোলা রাখতে পারি, আর পুরাটা শরীর বাচ্চাকে গরম কাপড় দিয়ে আবৃত করে দিতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবো আজকে থেকে, যে এই এই গরম করতে হবে, বাচ্চাকে র্যাপিং করে রাখতে হবে, একদম মুড়ায় রাখে না, দেখবেন যে যেসব বাচ্চা মানুষ পুড়ে যায় না, ওই রকম ভাবে একদম র্যাপিং করে রাখবো কাপড় দিয়ে পেঁচায়। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা আরো কিছু কথাবার্তা আছে। এসএস কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস, অর্থাৎ বাচ্চার এই হার্ট এবং রেসপিরেটরি স্ট্যাটাসটা আমরা দেখে নিব। স্পেশালি কি, রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রেটটা দেখে নিব। তারপর হচ্ছে চেস্ট ইনড্রয়িং। চেস্ট ইনড্রয়িংটা কি আগের কাছে বলেছি, আরেকবার বলি, সেটা হচ্ছে যে বাচ্চার যে বুকের খাঁচাটা সেটা ডেবে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটাও ডেবে যেতে পারে, তো এটা আমরা দেখবো চেষ্টা মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, বিশেষ করে স্টারনামের নিচের অংশগুলা মানে নিচের দিকে, তো এই অংশটা ঢুকে যাচ্ছে কিনা ভিতরের দিকে সেটা দেখবো। আর হচ্ছে কালার, কালার কি বলেছিলাম যে পিঙ্ক কালার থাকবে, আর পেরিফেরিতে কিছুটা নীলচে কালার বা সায়ানোসিস থাকবে কিছুটা। আর হচ্ছে রেসপিরেটরি ড্রাইভটা দেখবো যে ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে কিনা। আর হার্ট রেটটা দেখবো। ঠিক আছে, আর বাচ্চার যদি শ্বাস মানে শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে একটা স্টিমুলেশন দিতে হবে বাচ্চার পিঠে। হ্যাঁ, উপরের দিকে একবার, নিচের দিকে একবার, আবার উপরের দিকে, এরকম তিনটা স্টিমুলেশন দিলে বাচ্চা কি হবে, কান্না করবে। আর কান্নার মেকানিজমটা কি, বাচ্চা কান্না করলে তার লাংসটা খুলে যাবে, অর্থাৎ সে অক্সিজেন পাবে, অক্সিজেন পেলে তার রেসপিরেটরি ফাংশনটা ঠিক থাকবে, তার ব্রেনটা ঠিক মতো ডেভেলপ হবে। এই জন্য বলা হয় যে বাচ্চাকে উইদিন 1 মিনিট বাচ্চাকে কাঁদাইতে হবে। কিভাবে কাঁদাবেন সেটা আপনার ব্যাপার, তো কাঁদাইতেই হবে। 1 মিনিটের ভিতরে না কাঁদাইলে বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, প্রতিবন্ধী হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অথবা সেরেব্রাল পালসি হতে পারে, এগুলো অনেক ডিজিজ হতে পারে শুধুমাত্র 1 মিনিটের ভিতরে না কাঁদানোর কারণে। আচ্ছা, এখানে কি বলেছে যে, আচ্ছা এগুলো দরকার নাই। তারপর হচ্ছে যদি রেসপিরেটরি কোনো ডিস্ট্রেস আমি বুঝতে পারি, তখন কি করতে হবে দেখেন। প্রথমে তার যে নোজ, অর্থাৎ বাচ্চা ডেলিভারি করার পরে কিন্তু তার নাকটা পরিষ্কার করতে হয়, তার গলা পরিষ্কার করতে হয়, তার উরাল কেভিটি এগুলা পরিষ্কার করতে হবে, ভালো গস কাপড় দিয়ে করতে পারি। আর নোজটা হসপিটালে বলা হয় যে পেঙ্গুইনের মতো একটা ছোট সাইজের, যে মানে এটা নোজ পরিষ্কার করার একটা মেশিন ছোট, এটা হসপিটালে এগুলো পাওয়া যায়। তো বাসা বাড়িতে আমরা অন্য যে কোনো ভাবে কি করতে হবে, কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে আমাদের নোজ আর হচ্ছে থ্রট, উরাল কেভিটি, কারণ এগুলোর ভিতরে প্রচুর মিউকাস থাকে, কারণ সে যে এই মায়ের এই যে প্লাসেন্টা থেকে যে এই জিনিসগুলো নিয়েছে, বা মায়ের যে এমনিওটিক ফ্লুইড ছিল সেখান থেকে তার মিউকাস গুলো তার নাকে মুখে আর হচ্ছে উরাল কেভিটিতে যে চলে গিয়েছিল সেগুলো আমার ক্লিন করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অক্সিজেনটা ঠিক মতো পাচ্ছে কিনা সেটা আমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইফ এনি লাইফ থ্রেটেনিং অ্যানোমালি অর সিচুয়েশন অফার্ড ইমার্জেন্সি সাপোর্ট এন্ড প্রিপার টু রেফার। যদি আমি দেখি যে বাচ্চার কোনো থ্রেটেনিং কন্ডিশন হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, তখন আর দেরি করা যাবে না। ঠিক আছে, তখন ইমার্জেন্সি সাপোর্ট আমাকে দিতে হবে। তখন আমাদের কিন্তু গোড়ামি করলে চলবে না। তো আমাদের নলেজটা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে গোড়ামি থেকে বের হয়ে আসি এবং প্রপার নলেজটা পাই, তো বাচ্চাকে আমরা যাতে সেভ করতে পারি, তো ইমিডিয়েটলি তাকে রেফার করার আমার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে বাচ্চা যদি প্রি টার্ম হয় অথবা লো বার্থ ওয়েট হয়, এগুলো আমি বলবো। তো লো বার্থ ওয়েটটা কি এটা একটু বলে ফেলি। যদি বাচ্চা এটা আছে সামনে আছে, থাকে একটু পরে বলছি। যদি প্রি টার্ম হয়, প্রোভাইড স্পেশাল কেয়ার। প্রি টার্ম মানে কি, আচ্ছা প্রি টার্ম, টার্ম বেবি হচ্ছে 37 থেকে 42 সপ্তাহ, এটাকে বলে টার্ম বেবি। এর মধ্যে ডেলিভারি যদি হয়ে যায় বাচ্চা, সেটাকে বলে টার্ম বেবি। আর যদি আপনার বা 37 সপ্তাহের আগে হয়ে যায় ডেলিভারিটা, সেটাকে বলা হয় প্রি টার্ম বেবি। আচ্ছা, তারপরে যদি প্রি টার্ম হয়ে যায়, অর্থাৎ যে কোনো কারণে হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, সেই কারণগুলো আসতেছে সামনে। তো
তো সেটা যদি হয়ে যায় অবশ্যই আমাকে স্পেশাল কেয়ার দিতেই হবে, ঠিক আছে? আর যদি বাচ্চার ওয়েল মানে তার কার্ডিয়াক এবং রেসপিরেটরি স্ট্যাটাসটা ভালো থাকে, তাহলে আমার কি করতে হবে? কিপ দ্য বেবি উইথ মাদার অ্যান্ড সাপোর্ট ব্রেস্ট ফিডিং, অর্থাৎ বাচ্চাকে মায়ের কাছে রাখতে হবে। আমরা অনেকে এই জিনিসটা ভুল করে ফেলি, স্পেশালি যখন হসপিটালে ডেলিভারি হয় তখন কিন্তু মা থেকে বাচ্চাকে দূরে রাখা হয়। এটা খুবই মারাত্মক ভুল কাজ, খুবই মারাত্মক ভুল কাজ। মা যদি ঘুমেও থাকে তবুও মায়ের কাছে বাচ্চাকে নিতে হবে। আর মা এবং বাচ্চার মধ্যে একটা বন্ডিং তৈরি হয় এই মুহূর্তে, ঠিক আছে? তো সেই বন্ডিংটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না, সেটা করতেই হবে। না হলে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট বা সাকিং রিফ্লেক্সটা ঠিক মতো কাজ করবে না। এবং সাপোর্ট টু ব্রেস্ট ফিডিং, এবং বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করার জন্য একটু আমাকে সাপোর্টও দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কাউন্সিল প্যারেন্টস অন হাউ টু কিপ দ্য বেবি হেলদি, এবং বাচ্চার যে পিতামাতার সাথে আমাকে কাউন্সিলিং করতে হবে যে কিভাবে বাচ্চাকে হেলদি রাখা যায়, ভালো রাখা যায়। এখন হচ্ছে যে আমি কি করব আর করব না, অর্থাৎ কি কি জিনিস আমার করণীয়, কি কি জিনিস আমার বর্জনীয়, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। যে একটা নিউবর্ন বেবি বা সদ্য প্রসব একটা বাচ্চার ক্ষেত্রে আমার কি করতে হবে? অলওয়েজ কমিউনিকেট উইথ দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ দ্য বেবি, এনি প্রবলেম। আচ্ছা, এখানে বলেছে যে সবসময় তার গার্ডিয়ানের সাথে আমার আলোচনা করতে হবে, কথাবার্তা বলতে হবে, যদি কোনো সমস্যা থাকে সেগুলো জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডোন্টস অর্থাৎ কি কি আমরা করব না। আচ্ছা, সবাই কি আছেন? একজন হ্যাঁ বলেন। হ্যাঁ আছে তো। আচ্ছা আচ্ছা, আছেন। এখন যে কথাটা বলবো এই কথাটা আমার সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন, ডোন্টস অর্থাৎ কি কি করবো না। বাথিং ইমিডিয়েটলি আফটার বার্থ, আমাদের গ্রাম সমাজে কিন্তু বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই তাকে ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দিয়ে দ্রুত গোসল করায় ফেলতে চায়। এই জিনিসটা আমরা কখনোই করব না। কেন করব না? ওই যে আমি বলছি যে বাচ্চাকে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করতে হবে, কারণ আমি যদি ঠান্ডা পানিতে বাচ্চাকে গোসল করাই তখন বাচ্চা কিন্তু টেম্পারেচার মেনটেনেন্স না হওয়ার কারণে বাচ্চা মারা যাবে। তো ইমিডিয়েটলি বাথিং করানো যাবে না। আবার বলতেছি, বাথিং করানো যাবে না। তার হচ্ছে অয়েল মেসেজ টু দা আরেকটা বেবি। নাম, জি জি, মানে বলেছে। মানে গোসল না করার আরেকটা কারণ জানতাম, মানে কোথাও একটা দেখছিলাম, ওই যে বেবিদের যে একটা একটা আবরণ তৈরি হয় না জন্মের পর পর, ওইটা নাকি অ্যান্টিবডি হিসেবে কাজ করে বা আরো এটা উপকারী। এটা আমি এখনই বলতেছি, এটা পরের লাইনটা এটা আসতেছে, এটার পরের লাইনটা আসতেছে। ধন্যবাদ আপনাকে এটা জানার জন্য। আচ্ছা দেখেন, এখানে বলেছে কি ওয়েল মেসেজ টু দ্য বেবি, অর্থাৎ বাচ্চাকে কি করা যাবে না? তেল মাখা যাবে না। আর হচ্ছে ক্লিন দ্য বার্নিক্স, এই যে আপনি যে আবরণটার কথা বলছেন এগুলাকে বলা হয় বার্নিক্স। এই যে দেখেন সাদা 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 আবরণ, এটা একটা বেসলিন, বেসলিন হিসেবে কাজ করে। কারণ এই যে একটা লেয়ার, বেসলিনের কাজ কি? ভিতরে পানি ধরে রাখা, ঠিক আছে? তো এটাও বাচ্চার যে টেম্পারেচারটা মেনটেন করে। এই যে বার্নিক্স নেক্সট কেসিওসা, অর্থাৎ সাদা একটা বেজলিনের মতো একটা আবরণ বা আমরা যেটাই বলি, তো এই আবরণটা অনেকে কি করে মুইসা ফেলে বা পরিষ্কার করে ফেলে। এটা কিন্তু করা যাবে না, এটা বাচ্চার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? এগুলা সহ বাচ্চাকে র্যাপিং করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো হ্যাঁ ভাইয়া। হ্যালো, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে কেয়ার ফলোইং বার্থ, যে আহ, বাচ্চার কি কেয়ার নিতে হবে জন্মের পরে। ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং, অর্থাৎ বাচ্চাকে খুব দ্রুত ব্রেস্ট ফিডিং করাতে হবে, বিশেষ করে কোলোস্টাম। তো কোলোস্টামটা কি বলেছিলাম যে শাল দুধ হলদে টাইপের হয়, ঠিক আছে? তো অনেকে এই জিনিসটাও ভুল করে ফেলে যে মায়ের যে শাল দুধ আছে সেটা সাক করে ফেলে দেয় বা যেভাবে ফেলে দেয়। এই জিনিসটা কিন্তু ফেলা যাবে না, ঠিক আছে? এটা আল্লাহ তাআলা সমৃদ্ধ যে খাবার আছে সেটা, হ্যাঁ, বাচ্চার কি বলে ভাইটাল ফোর্স বলেন আর ইমিউনিটি বলেন, এটাকে স্ট্রং করার মতো অনেক ধরনের খাবার আছে। বাচ্চাকে বিভিন্ন ডিজিজ থেকে প্রোটেক্ট করার মতো অনেক ধরনের উপাদান আল্লাহ তাআলা এটার মধ্যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাবো। আর স্পেশালি কিছুদিন থাকে এই কোলোস্টামটা কিন্তু বাচ্চার জন্মের কিছুদিন আগে থেকে মায়ের তৈরি হয়ে যায় এবং কিছুদিন পর পর্যন্ত থাকে। তো এটা ইমিডিয়েটলি দিতে হবে, ঠিক আছে?
নো লেটার দেন 1 hour অফ বার্থ, অর্থাৎ 1 ঘন্টার আগে দিতে হবে, 1 ঘন্টাও দেরি করা যাবে না, এর মধ্যে বাচ্চাকে দিতে হবে। ঠিক আছে। নো, ডো নট অফার এনি কোলোস্টাম ছাড়া, শাল দুধ ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। এটা মাথায় রাখবো যে শাল দুধ ছাড়া বাচ্চাকে অন্য কোনো খাবার দেওয়া যাবে না। আর হসপিটালে হলে একটা ভিটামিন কে দিয়ে দেয়। এটা অনেক ভিটামিন কে ইন্ট্রামাসকুলার বা মাসেলে দিয়ে দেয় বাচ্চাকে। ভিটামিন কে এর একটা ইম্পর্টেন্ট ফাংশন কি, যে ব্লিডিং টেন্ডেন্সিটা বন্ধ করে, যে বাচ্চার আম্বিলিকাস দিয়ে ব্লিডিং হতে পারে বা বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন অরিফিস দিয়ে ব্লিডিং হতে পারে। তো এটার জন্য কি করা হয়, একটা ভিটামিন কে এর ইনজেকশন দিয়ে দেওয়া হয়। তো এটা আমরা তো দিতে পারবো না বা দেওয়ার অনুমতি নাই, তো এটা হসপিটালে হলে দিয়ে দেয়। তো আমরা এটা জেনে রাখলাম যে বাচ্চাকে, বা আমরা এমনি তো কোনো ব্লিডিং টিডিং হলে আমরা ভিটামিন কে টা খেতে পারি। আচ্ছা, কিপ দ্য বেবি ওয়ার্ম বাই রেপিং উইথ ওয়ার্ম ক্লথস, অর্থাৎ বাচ্চাকে কি করতে হবে, রেপিং, আবৃত করতে হবে একটা ওয়ার্ম ক্লথস বা গরম কাপড় দিয়ে। ঠিক আছে, ইনক্লুডিং হিট, মাথা সহ। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন, এটা অলরেডি আগে বলে ফেলছি। ডোন্ট অ্যালাউ বাথিং আনটিল 3rd ডে অফ লাইফ, অর্থাৎ বাচ্চার 3 দিন, জন্মের 3 দিন যে সময়, যে 3 দিন বয়সের আগ পর্যন্ত তাকে গোসল করানো যাবে না। ঠিক আছে। আর হচ্ছে অ্যালাউ স্কিন টু স্কিন কন্টাক্ট, কেএমসি। কেএমসি হচ্ছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার। আচ্ছা, ক্যাঙ্গারু মাদার কেয়ারের ছবি আমি দেখাচ্ছি। স্কিন টু স্কিন কন্টাক্ট করলে যে যে আমাদের যে, এটা বাচ্চার মাও করতে পারে, বাচ্চার বাবাও করতে পারেন। ঠিক আছে। অর্থাৎ মায়ের শরীর বা বাবার শরীরটা খালি করে, ঠিক আছে, তো বাচ্চাকে দেখেন এই যে একটা র্যাপিং করে রাখছে না মায়ের সাথে, এটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, এটা কি দেখতে পাচ্ছেন এই ছবিটা? এই যে আমার, হ্যাঁ ভাইয়া দেখা হ্যাঁ জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে দেখেন মায়ের শরীরের সাথে ক্লোজ কন্টাক্ট করে ফেলছে, এবং মাকে দেখেন ক্যাঙ্গারুর কিন্তু একটা থলে থাকে সামনের মধ্যে, আপনারা দেখবেন কেএমসি দিয়ে সার্চ করবেন, ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটা আপনার যারা এখনো গাইনি অপসে পড়াবে, এগুলা অবস্টেটিক্স এর পড়াবে, তো আমি একটু নক দিয়ে দেই বা একটু বলে দেই। সেটা হচ্ছে যে এই মায়ের সাথে বাচ্চাকে আবৃত করে ফেলছে, দেখেন মায়ের সাথে ক্লোজ কন্টাক্ট করে ফেলছে, এটাকে বলে ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটার উদ্দেশ্য কি, যে বাচ্চা যাতে টেম্পারেচারটা ঠিক মতো পায়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সামনে আগাই। তারপর হচ্ছে অ্যাপ্লাই 7.1 ক্লোরিহেক্সিডিন বা হেক্সিসোল যেটা আছে, সেটা আমরা আম্বিলিকাল কর্ডটা পরিষ্কার করার জন্য ইউজ করতে পারি, বা আমাদের ক্যালেন্ডুলাও ইউজ করতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে চেক ফর পাসেস অফ ইউরিন অর মেকোনিয়াম। তো মেকোনিয়াম কি অলরেডি বলে ফেলছি, যে বাচ্চার যে প্রথম যে স্টুলটা আছে কালো টাইপের, সেটাকে বলা মেকোনিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে ইউরিন পাস করতেছি কিনা, অর্থাৎ 2 দিন পর্যন্ত সর্বোচ্চ আমরা ওয়েট করতে পারি, একদিনের মধ্যে হয়ে যাবে, না হলে দ্বিতীয় দিন, তারপরে কিন্তু ওয়েট করা যাবে না। অন্য কোনো কজ আছে কিনা সেটা আমার খুঁজতে হবে। তারপর হচ্ছে ক্লিন আইস উইথ কটন সকড উইথ ক্লিন ওয়াটার, অর্থাৎ যে কটন সফট মানে তার চোখটা পরিষ্কার করতে হবে, বিশেষ করে দেখতে হবে যে বাচ্চার চোখে পাস আছে কিনা। কারণ হচ্ছে সিফিলিস হলে একটা ডিজিজ হয়, ডিজিজটার নাম হচ্ছে, আচ্ছা নামটা আমার এখন মনে আসতেছে না, নিউ কোন কি জানি আছে ডিজিজটার নাম, সিফিলিস হলে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, কি কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপথ্যালমিক নিউনেটোরাম, সরি আমার ভুলে গেছিলাম। তো ওইটা হলে কি হয়, বাচ্চার আই কিন্তু মানে পাশে ভরে যায়। তো সেটা আমার দেখতে হবে। আর বাচ্চার এমনি তো মিউকাস লেগে থাকতে পারে, সেটা আমাকে পরিষ্কার করতে হবে। অপথ্যালমিক নিউনেটোরাম বা অপথ্যালমিয়া নিউনেটোরাম যেটাই থাকুক, সেটা আমার দেখতে হবে আছে কিনা। আর হচ্ছে ইমিউনাইজ দ্য বেবি উইথ বিসিজি। তো বিসিজি হচ্ছে বেসিলাস ক্যালামিটি গোরিন, এটা একটা যক্ষার বিরুদ্ধে বা যক্ষা যাতে না হয় সেজন্য এই টিকাটা দেওয়া হয় জন্মের পরে। আর হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলো হসপিটালে হলে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে। তা আমরা যেহেতু সচেতন নাগরিক হিসেবে আমরাও কিন্তু যে ম্যাক্সিমাম আমরা এখানে যারা আছে অনেকের টিকা দেওয়া হয়েছে, এই পিআই টিকাগুলা। বাচ্চাদের অনেক ধরনের যে প্রবলেম হয়, তার মধ্যে কমন কিছু প্রবলেম আছে, সেগুলো আমি বলবো। সব আস্তে আস্তে আমরা হয়তো শিখবো। তো আজকে আমাদের জন্য আমরা কয়েকটা প্রেজেন্ট করার চেষ্টা করবো আর কি। তার মধ্যে হচ্ছে লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট অলরেডি বলছি যে 2500 গ্রামের বা 2.5 কেজির যদি কমে হয় সেটাকে বলা হয় লো বার্থ ওয়েট। ঠিক আছে। তো এখানে কিছু কথা আছে যে লো বার্থ ওয়েটটা কিছু কারণও আছে। একটা হচ্ছে প্রি মেচিউরিটি, অর্থাৎ বাচ্চার ধরেন মেচিউরড হয় না, অর্থাৎ 37 সপ্তাহের আগে হয়েছে। ঠিক আছে, এর জন্য একটা লো বার্থ হতে পারে। আহ, বাচ্চা অর্থাৎ সে প্রিটার্ম, প্রিটার্ম মানে টার্মের আগে যেটা হয় সেটা হচ্ছে প্রিটার্ম।
তো অ্যাপ্রোপ্রিয়েট জেস্টেশনাল এজ, অর্থাৎ এই প্রি টার্মের আগে যদি মানে টার্মের আগে যদি হয়ে যায়, এটা একটা কজ থাকতে পারে। আর কিছু ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এটার কারণ কি, অর্থাৎ এটা এখানে মানে সে টার্ম বেবি, বাট আরো কিছু কজ আছে, তো আমরা এগুলা দেখবো। তো আচ্ছা, লো বার্থ ওয়েটের কিছু স্পেকট্রাম আছে বা কিছু ধরন আছে। 4টা টাইপ এখানে আলোচনা করেছে। একটা হচ্ছে লো বার্থ ওয়েট, অর্থাৎ 2500 গ্রাম বা 2.5 কেজির যদি কমে হয় সেটাকে বলে লো বার্থ ওয়েট। আর হচ্ছে ভেরি লো বার্থ ওয়েট, দেখেন এলবিডব্লিউ, ভেরি লো বার্থ ওয়েট হচ্ছে 1500, অর্থাৎ 1.5 কেজির যদি কমে হয় সেটাকে বলে ভেরি লো বার্থ ওয়েট। আর হচ্ছে যে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, অর্থাৎ 1000 বা 1 কেজির কমে হলে, 1 কেজির কমে হলে সেটাকে বলা হচ্ছে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। আর হচ্ছে ইনক্রেডিবল বা অবিশ্বাস্য লো বার্থ ওয়েট, সেটা হচ্ছে 750 গ্রাম বা 750 গ্রামের কম যদি হয় সেটাকে বলা হয় ইনক্রেডিবল লো বার্থ ওয়েট। তো এই বাচ্চাগুলোকে কিন্তু আমাদের দেশে এই এই সিচুয়েশনে যখন থাকে তখন কিন্তু মানা যায়। তো উন্নত বিশ্বে যেখানে নিউনেটাল কেয়ার ইউনিট, হ্যাঁ, এনআইসিইউ যখন যে যে কান্ট্রিগুলোতে ভালো থাকে তারা অবশ্যই সেটা কিছুটা হয়তো ভালো করতে পারে। তো এই হচ্ছে লো বার্থ ওয়েটের কিছু ধরন, যে 4টে টাইপ আমরা বলছি: 2500 কম, 1500 কম, 1000 কম, 750 গ্রামের কম। আচ্ছা, এবার হচ্ছে দেখেন কজেস অফ প্রিমেচুরিটি। কিছু কজ আছে। একটা হচ্ছে যে আননোন মোস্টলি, যে অনেক কিছুই মানে অধিকাংশই অজানা, ঠিক আছে। আরেকটা হচ্ছে পোর সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অর্থাৎ বাচ্চার পারিবারিক অবস্থা যদি বা অর্থ, দেখেন অনেকের কিন্তু গরিব ফ্যামিলিতে জন্ম হয়, তো বাবা মা মাই ঠিক মতো পুষ্টি পায় না, খাবার পায় না, তো বাচ্চা কিন্তু সেই কারণে প্রিমেচিউর হতে পারে। তো অর্থাৎ সোশিও ইকোনমিক কন্ডিশনটা খারাপ হলে কিন্তু সব দিকে প্রভাব পড়ে। তো দেখেন বাচ্চাটা প্রিমেচুরলি হয়ে যেতে পারে, ঠিক আছে, অর্থাৎ টার্মের আগে বাচ্চা কিন্তু ডেলিভারি হয়ে যেতে পারে। আর হচ্ছে লো ম্যাটার্নাল এজ, অর্থাৎ মায়ের বয়স যদি কম হয়, অর্থাৎ আমাদের বলা হয় যে 18 বছরের কমের আগে যদি বাচ্চা হয়, এটা প্রিমেচিউরিটির একটা আহ, সম্ভাবনা থাকে। অ্যান্টিপার্টাম হেমোরেজ, বাচ্চা হওয়ার আগে যদি প্রচুর ব্লিডিং হয় মায়ের, এই মায়ের থেকে ব্লিডিং হইতে পারে, কোনো প্রবলেম থাকে বা সার্ভিসটা যদি বাইরের দিকে চলে আসার হচ্ছে ম্যাটারনাল জেনিটাল ইনফেকশন, মায়ের জেনিটাল এরিয়াতে যদি কোনো ইনফেকশন থাকে সেটার কারণে হতে পারে। আর হচ্ছে বাইকর্নুয়েট ইউটেরাস, এই যে দেখেন ইউটেরাসটা আমাদের মানে যে আমরা দেখেছি যে ইউটেরাসের নরমাল শেপটা কিরকম থাকে, তো এখানে দেখছেন। তো দেখেন অ্যান্টিপার্টাম হেমোরেজটা তো অলরেডি বলে ফেলছি যে মায়ের যদি বাচ্চা হওয়ার আগে যদি ব্লিডিং হয়, প্রচুর ব্লিডিং হইতে পারে। তারপর হচ্ছে সার্ভিসে কোনো প্রবলেম থাকলে হইতে পারে। তারপর হচ্ছে ম্যাটারনাল কিছু ইনফেকশন, মায়ের অনেক ধরনের জেনিটাল এরিয়াতে অনেক ধরনের ইনফেকশন হয়, সেগুলো কোনো কজ হইতে পারে। আর হচ্ছে বাইকর্নুয়েট ইউটেরাস, দেখেন ইউটেরাসটা কিন্তু লাভাকৃত রয়ে গেছে, দেখছেন আপনারা? এই যে আমার হাতের বাম পাশের সবার উপরে আমি যে দেখাচ্ছি, এই কাটছাঁটটা দেখতে পাচ্ছেন? একজন বললেন কাটছাঁটটা দেখতে পাচ্ছেন? আমার যে আমি যে জি মাউস ভাই দিয়ে দেখতে পাচ্ছি। দেখাচ্ছি। জি ভাই দেখতে পাচ্ছি। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে ইউটেরাসটা জন্মগতভাবে ত্রুটি আছে, তো ইউটেরাসের এই যে দেখেন এই যে এই সাইডটা কিন্তু লাগানো থাকার কথা, কিন্তু এখানে দেখেন একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক না? তো এই কারণে বাচ্চারও কিন্তু প্রিমেচিউর হবে, অর্থাৎ বাচ্চারও কিন্তু ঠিক মতো গ্রোথটা হবে না, ঠিক আছে, গ্রোথটা ঠিক মতো হবে না, বাচ্চা প্রিমেচিউর হয়ে যাবে। কারণ হচ্ছে তার ইউটেরাসটা যেখানে সে বেড়ে উঠবে সেটাই। মাল্টিপল প্রেগনেন্সি, যদি একসাথে অনেকগুলা বাচ্চা থাকে মায়ের পেটের ভিতরে, সেটাও একটা কজ হইতে পারে। তো কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে চারটা না 5টা বেবি হয়েছে, তো সবগুলা কিন্তু মারা গেছে, কারণ তারা কি ছিল? প্রি মেচিউর বেবি ছিল, ঠিক আছে, বা লো বার্থ ছিল। আর হচ্ছে ফিটাল মেল ফরমেশন, বা বাচ্চাটাই একটা কিছুটা মেল ফরমেশন থাকতে পারে, ঠিক আছে। তো দেখেন এই যে একটা প্রিটার্ম বেবির একটা ছবি, দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে, যে স্কিনটা একদম শাইনি শাইনি,
একদম পাতলা একটা স্কিন এরকম, ঠিক আছে? তো আমরা এই এই যে এগুলা কি বললাম, তার হচ্ছে যে সে টার্মের মানে কি বলে, সে হচ্ছে মানে টার্মে হয় নাই, আর হচ্ছে এখানে সে টার্মে হয়েছে কিন্তু হওয়ার পরেও তার কিছু কারণে তার এই লো বার্থ ওয়েটটা হতে পারে। একটা হচ্ছে যে তার প্লাসেন্টাটা ঠিক মতো, মায়ের প্লাসেন্টা যে হয় সেই প্লাসেন্টার গ্রোথটা ঠিক মতো হয় নাই। আর হচ্ছে মাল্টিপল জেস্টেশন, মা মা যদি ঘন ঘন বাচ্চা হয়, অনেকগুলা বাচ্চা থাকে যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা, ঠিক আছে, এরকম যদি একটা মানে ঘন ঘন বাচ্চা হয় বা অনেকগুলো বাচ্চা থাকে, তাহলে কিন্তু পরবর্তী বাচ্চাটা কিন্তু লো বার্থ ওয়েট হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, ম্যাটার্নাল কিছু ডিজিজ আছে। একটা হচ্ছে হাইপারটেনশন, মায়ের যদি হাইপারটেনশন থাকে, কার্ডিয়াক বা পালমোনারি ডিজিজ থাকে, ম্যালনিউট্রিশন থাকে, মা যদি ম্যালনিউট্রিশন থাকে, ক্রনিক কোনো ডিজিজ থাকে অথবা সিভিয়ার এনিমিয়া থাকে এগুলোর কারণে। আর হচ্ছে স্মোকিংও হইতে পারে, মা অনেক দেখে পাশ্চাত্য কান্ট্রিতে মায়েরা স্মোকিং করে, সেটার কারণে হইতে পারে। আচ্ছা, টক্সিমিয়া অফ প্রেগনেন্সি, তো এগুলা অনেক ব্রড কথা, এগুলা আপনারা গাইনি অপসে পড়বেন। টক্সিমিয়ার কারণে মায়ের প্রেগনেন্সির সময় যদি টক্সিমিয়া প্রেগনেন্সি থাকে অথবা হতে পারে। তারপর হচ্ছে ডিজিজ অফ ফিটাস, বাচ্চারও কিছু ইনফেকশন থাকতে পারে। একটা হচ্ছে টক্সোপ্লাজমা টিও, আর তো হচ্ছে রুবেলা, সি তো হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, আর এস তো হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এস তো হচ্ছে সিফিলিস। তো এই লোবার তো এট হইতে পারে। আর হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, তো এটার আরেকটা নাম হচ্ছে নেট খুবই ডিস্টার্ব করতেছে। তো প্রিটার্ম বেবিটা দেখেন, প্রিটার্ম বেবি আর হচ্ছে ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন বা স্মল ফর ডেট, এই দুইটার একটা পার্থক্য আছে। তো প্রিটার্ম বেবি হইলে আমরা কিভাবে বুঝবো? অ্যালার্টনেস, তো বাচ্চা দেখবেন হওয়ার পরে এটার অ্যালার্টনেসটা একটু কম থাকবে প্রিটার্ম বেবি যেসব হয়। আর যেগুলা টার্ম বেবি, কিন্তু টার্ম হওয়া সত্ত্বেও তার গ্রোথটা ঠিক মতো হয় না, তার অ্যালার্টনেসটা একটু এই বাচ্চা থেকে ভালো থাকবে। আচ্ছা, মুভমেন্ট ইউজুয়ালি লেস, এই বাচ্চার মুভমেন্টটা কম থাকবে। আর এই বাচ্চার কম্পারেটিভলি মোর, এই বাচ্চার মুভমেন্টটা একটু বেশি থাকবে। আর হচ্ছে স্কিন, তো আমি অলরেডি স্কিনটা দেখাই ফেলছি। তো বাচ্চার প্রিটার্ম বেবি হইলে পাতলা হবে, থিন, একদম পাতলা, শাইনি, চকচকা হবে, ঠিক আছে? বাচ্চার এই স্কিনটা মনে হয় যে উঠে যাবে ধরলে, এরকম একটা অবস্থা। আর মে হ্যাভ ক্র্যাকস, এই বাচ্চার স্কিনটাতে ফাটা ফাটা থাকতে পারে, ঠিক আছে? আর হচ্ছে ইয়ার লোবিউল, যে কানের যে আছে, ইয়ার লোবিউল আছে, সেগুলা কি থাকে, একদম সফট থাকে এই বাচ্চার। হ্যাঁ, এই প্রিটার্ম বেবির কানটা একদম সফট থাকবে। আর এটা নর্মাল বাচ্চা যেরকম কান হওয়ার কথা বা বাসগুলা ঠিক মতো থাকার কথা, সেরকমই থাকে এই টার্ম বেবির। ব্রেস্ট বার্ডস, অর্থাৎ ব্রেস্টের যে নিপেল আছে বা এই এরিয়াটা আছে, সেটা লেস ডেভেলপ হয়, বা একটু কালচে টাইপের হওয়ার কথা, সেটা ঠিক মতো হয় না, আর এটা ওয়েল ডেভেলপ হয়। আচ্ছা, সোল ক্রিজ, যে পায়ের যে সোল আছে আমাদের বা সেটা নিউবর্নের, সেটা কি হবে, লেস, অর্থাৎ রেখা রেখা যে থাকে না আমাদের পায়ে, দেখবেন খেয়াল করে সোলে অনেকে, বা হাতে রেখা থাকে, পায়ে রেখা থাকে। তো এই বাচ্চার সোল ক্রিজটা ঠিক মতো থাকবে না, কম থাকবে, আর এই বাচ্চার অনেক থাকবে। আর হচ্ছে লিবিয়া মেজরা ওয়াইডলি সেপারেটেড থাকবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে, আর হচ্ছে নর্মাল থাকবে। আর লিমস, অর্থাৎ হাত পা কিরকম থাকবে, এই বাচ্চা একদম জান ছাড়া দিবে, ঠিক আছে? তো দেখা আরেকবার ছবিটা দেখেন, এই বাচ্চাটা হাত পা প্রশস্ত করে আছে, ঠিক আছে? মানে তার শরীরে কোনো শক্তি নাই। আর আমি কি বলছিলাম যে নর্মাল বাচ্চা হলে হাতটা ফ্লেকশন মোডে থাকবে, আর এটা এক্সটেনশন মোডে আছে, অর্থাৎ হাত দুইটা একদম প্রশস্ত করে আছে, দেখেন। তো আর এটা দেখেন সেমি ফ্লেক্সড, অর্থাৎ কিছুটা ফ্লেকশন মোডে আছে, কিন্তু একদম যে কাছাকাছি থাকার কথা হাত দুইটা, সেরকম কোনো কন্ডিশনে নাই কিন্তু। তো দুইটাই খারাপ বেবি, ঠিক আছে? আচ্ছা, অ্যাবডোমেনটা আমরা কি দেখবো? অ্যাবডোমেনে দেখবো ডিস্টেন্ডেড উইথ ভিজিবল কয়েলস অফ ইন্টেস্টাইন, ইউজ এটা দরকার নাই। অ্যাবডোমেন লাইক দ্যাট অফ ফুললি টার্ম বেবি, এরকম। আচ্ছা, এই পেট, আচ্ছা এটা একটু দরকার আছে। অ্যাবডোমেনটা এখানে ফুলা থাকবে, ডিস্টেন্ডেড মানে কি, প্রশস্ত থাকে এই বাচ্চা প্রিটার্ম বেবিটা, পেটটা ফুলা থাকবে। আর হচ্ছে যেটা টার্ম হয়েছে কিন্তু তার গ্রোথ রিটার্ডেশন, সেটা বাচ্চা কি হবে, নর্মাল বাচ্চার মতোই কিছুটা দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কিছু প্রবলেম আছে প্রিটার্ম বেবি হইলে। এই যে প্রিটার্ম বেবি বা লো বার্থ ওয়েট বেবি আছে, ঠিক আছে?
বা প্রি টার্মে হইলে লো বার্থ ওয়েট বেবিজ এর কিছু আছে, মানে কি বলে কমপ্লিকেশন আছে বা কিছু সমস্যা তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে হাইপোথার্মিয়া, অর্থাৎ বাচ্চার টেম্পারেচারটা 95 ডিগ্রি ফারেনহাইটের কম থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ হাইপো মানে হচ্ছে কম, থার্মিয়া মানে হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইটের কম থাকবে। আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বা আরবিএস, র্যান্ডম ব্লাড সুগারটা থাকবে 2.5 মিলিমোল/লিটার, ঠিক আছে। অর্থাৎ তার ব্লাডে গ্লুকোজ লেভেল কম থাকবে, ঠিক আছে, আড়াই আড়াই থেকে কম থাকবে। আচ্ছা, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকবে, তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে, বা 20 সেকেন্ডের উপরে শ্বাস বন্ধ হয়েও যেতে পারে এই প্রিটার্ম বেবি হইলে, ঠিক আছে। এটা দেখবো। আচ্ছা, মোর চেঞ্জ অফ করার দরকার নাই, হেমোরেজ হইতে পারে। হেমোরেজ মানে কি, তার রক্ত পড়া অনেক মেসিভ আকারে যদি তার ব্লিডিং হয় সেটাকে বলা হেমোরেজ। তো এগুলো আপনারা পড়বেন আরো, হেমোরেজের সংজ্ঞা সংজ্ঞা দরকার নাই, তো জাস্ট আমরা জেনে রাখি হেমোরেজ মানে প্রচুর ব্লিডিং হওয়া। এখানে বাচ্চার দেখেন জিআইটি অর্থাৎ ইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে ভিতরে থেকে। তারপর হচ্ছে পালমোনারি হেমোরেজ, তার লাংস থেকে হেমোরেজ হতে পারে, বা তার আম্বিলিকাস দিয়েও ব্লিডিং হতে পারে। তারপর হচ্ছে ফিডিং ডিফিকাল্টি হতে পারে যদি বাচ্চাটা, এখানে দুইটা ভাগ করা আছে, একটা হচ্ছে আর্লি, একটা হচ্ছে লেট। আর্লি মানে হচ্ছে প্রাথমিক অবস্থায়, আর লেট মানে হচ্ছে পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে। তো ফিডিং ডিফিকাল্টি হতে পারে স্পেশালি ইনএবিলিটি টু সাক আর টু টলারেট ফিড অ্যাজ ম্যানিফেস্টেড বাই ভমিটিং অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অর্থাৎ বাচ্চা ঠিক মতো চুষতে পারবে না, বাংলায় যদি আমি বলি। আর হচ্ছে তার বমি, আচ্ছা, অ্যাবডোমেন ডিস্টেনশন, তার পেটটা ফোলা থাকবে, ঠিক আছে। আর হচ্ছে তার কিছু ইন্টেস্টাইন, গাট মানে হচ্ছে তার মাউথ থেকে যে পায়খানা রাস্তা পর্যন্ত যে রাস্তাটা, সেটাকে বলা হয় গাট। এই গাটটা নেক্রোটাইজিং হয়ে যেতে পারে, পচে যেতে পারে, ঠিক আছে, বা ইন্টেস্টাইনের ইনফ্লামেশন হতে পারে। তারপর হচ্ছে জার্ড বা গার্ড বা গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, এগুলা হতে পারে। এগুলো হচ্ছে আর্লি, প্রাথমিক অবস্থায়। তার জন্ডিস হতে পারে, ফিজিওলজিক্যাল জন্ডিস হতে পারে। তারপর হচ্ছে অ্যানিমিয়া হতে পারে, বা প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এটা হচ্ছে জন্মের সময় বাচ্চার কিছু এক্সট্রা ভেসেল তৈরি হয়, সেটা পরবর্তীতে এমনি তো চলে যাওয়ার কথা, কিন্তু প্যাটেন্ট, এই বাচ্চার প্যাটেন্ট থাকে, অর্থাৎ ওই যে এক্সট্রা যে ভেসেলটা আছে, তো সেটা থেকে যায়। হ্যাঁ, সেটা হইলে বাচ্চার মানে ব্যাক ফ্লো হয়, অর্থাৎ ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, বাচ্চা মারা যেতে পারে। আচ্ছা, লেট বা পরবর্তীতে তার কি কি সমস্যা হয়, একটা রিকেটস হতে পারে, অর্থাৎ বাচ্চার বোনের বিপাক ক্রিয়াটা ঠিক মতো হয় না, বোনে ক্যালসিয়ামের অভাব হতে পারে, হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেটের অভাব হতে পারে, বাচ্চার রিকেটস হতে পারে, বা অস্টিওপেনিয়া, ঠিক আছে। তো এই বাচ্চার পাটা বেঁকে যেতে পারে, ঠিক আছে। পরবর্তীতে দেখেন প্রিটার্ম হলে কত সমস্যা, তো বাচ্চার পরবর্তীতে হাত পা বেঁকে যেতে পারে। তো আমরা যখন রিকেটস বেবির এর একটা কারণ বলছি ভিটামিন ডি, তো আজকে একটা বলতেছি হচ্ছে যে যদি বাচ্চাটা প্রিটার্ম হয়ে থাকে সেটার কারণেও রিকেটস হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তার রেটিনাতেও সমস্যা থাকতে পারে। তারপর হচ্ছে তার গ্রোথটাও ঠিক মতো না হইতে পারে, ডেভেলপমেন্টটাও ঠিক মতো না হইতে পারে। গ্রোথ মানে ফিজিক্যাল গ্রোথ, আর ডেভেলপমেন্ট হচ্ছে মেন্টাল যে ডেভেলপমেন্ট। তো অন্য সমস্যা থাকতে পারে। আচ্ছা, এখন আমরা কিভাবে ম্যানেজ করব এইসব বাচ্চার? ইন অ্যাডজাসেন্ট টু অল কেয়ার গিভেন ফর নর্মাল নিউবর্ন, লো বার্থ ওয়েট বেবিস নিড সাম স্পেশাল কেয়ার। একটা বাচ্চা যদি লো বার্থ ওয়েট হয়, অর্থাৎ 2.5 কেজির কম হয়, বা 1 কেজির কম হয়, বা আরো কম হয়, তখন আমাকে অবশ্যই কি করতে হবে, দেখেন কিছু কথা আছে এখানে। কিপিং দা বেবি ওয়ার্ম, বাচ্চাকে অবশ্যই গরম রাখতে হবে। এটা আমি আগে বলছি যে বাচ্চাকে অবশ্যই র্যাপিং করতে হবে কাপড় দিয়ে। আর হচ্ছে ক্যাঙ্গারো মাদার কেয়ারটা আমরা দেখে ফেলছি, সামনের ছবি আছে। তো লো বার্থ ওয়েট বেবি বা প্রিটার্ম বেবি হইলেই কেবলমাত্র কিন্তু এই ক্যাঙ্গারো মাদার কেয়ারটা দেওয়া হয়, স্কিন টু স্কিন কন্টাক্ট। এই যে দেখেন আরেকটা ক্যাঙ্গারু মাদার কেয়ারের ছবি, আমি আগের ছবি একটা দেখাইছি। তো এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার বাচ্চার বেবির যে নিউবর্নের টেম্পারেচারটা ঠিক মতো থাকে। আর হচ্ছে মেনটেনেন্স অফ গুড নিউট্রিশন, এটাও দিব। তো গুড নিউট্রিশনটাকে কিভাবে দিব? আমি তো বলছি যে 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং ছাড়া কিছু দেওয়া যাবে না। তো এই ব্রেস্ট ফিডিংটাই আমাকে দিতে হবে বাচ্চাকে। তো এই বড় জিনিসটা আমার করার দরকার নাই, এটা হচ্ছে হসপিটালের ম্যানেজমেন্ট, যে লো বার্থ ওয়েট বেবি হইলে বাচ্চাকে কিভাবে ম্যানেজ করে তার একটা এখানে অনেক বড় একটা পড়াশোনা আছে। তো কিছু ফ্লুইড ব্যালেন্স করতে হয় বাচ্চাকে তার ওজন অনুসারে। তারপর হচ্ছে এখানে যেহেতু বাচ্চা ঠিক মতো খাইতে পারে না, দেখেন প্রি টার্ম বা লো বার্থ ওয়েট বেবি হলে বাচ্চা কিন্তু ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করতে পারবে না। তো বাচ্চা যাতে ঠিক মতো ব্রেস্ট ফিডিংটা করতে পারে সেই ম্যানেজমেন্ট গুলাই কিন্তু এখানে প্রাইমিং করা হয়, বা
গাট প্রাইমিং অর্থাৎ অভ্যস্ত করা হয় ব্রেস্ট মিল্কটা দিয়ে দিয়ে, কারণ সে লো বার্থ ওয়েট বেবি, প্রিটার্ম বেবি, তো সে তো খাইতে পারবে না, তাকে খাওয়াতে অভ্যস্ত করতে হয়। বিভিন্ন একটা প্রক্রিয়া আছে, বড় প্রক্রিয়াটা আমার জানা দরকার নাই, এটা হসপিটাল বেস ম্যানেজমেন্ট। তো আমি শুধু জেনে রাখলাম লো বার্থ বেবি ওয়েট মানে বাচ্চা যদি এই লো বার্থ ওয়েট হয় অবশ্যই আমার হসপিটালাইজ করতে হবে, এটা আমার মনে রাখতে হবে। আর আমার বাড়িতে থাকলে আমি কিছুটা ম্যানেজমেন্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, লো বার্থ ওয়েট বেবি হলে ওই যে ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়। তো কেটা কেন দেওয়া হয়, আমি বলছি যে বাচ্চার যে আছে, ব্লিডিং টেন্ডেন্সি আছে, সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে প্রোটেক্ট এগেনস্ট ইনফেকশন, বা কিছু ইনফেকশনের বিরুদ্ধে কি করে যে প্রোটেক্ট নেওয়া বা প্রতিরোধী একটা ব্যবস্থা নেওয়া। তো এগুলা হসপিটালে করে ডাক্তাররা কি করে, হ্যান্ড ওয়াশ করে প্রচুর। আমরাও যখন কোনো বাচ্চাকে দেখতে যাব প্রচুর হ্যান্ড ওয়াশ করবো, অর্থাৎ বাচ্চা দেখতে গিয়ে ধরলে হ্যান্ড ওয়াশ করবো, ধরা শেষ হলে হ্যান্ড ওয়াশ করবো, বা স্টেথু দিলে স্টেথুটা পরিষ্কার করে নিব। তো এগুলো আমার জানতে হবে, কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে একটা নিউবর্ন বেবি থাকতে পারে, তো তার কেয়ারটা অন্তত আমি পরামর্শ দিতে পারবো যে কি করা যায়। তা ডোন্ট গিভ প্রি ল্যাকটিয়াল ফিডিং, অর্থাৎ দুধ ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। ওই যে বলছিলাম যে মধু, চিনি, চিনির পানি এগুলো দেওয়া যাবে না। কিপ দ্য আম্বিলিকাল স্ট্যাম্প বেয়ার ক্লিন ড্রাই, অর্থাৎ আম্বিলিকাসটা কি করতে হবে, যে কাটিং করতে হবে আর পরিষ্কার করতে হবে ঠিক মতো এগুলা। আর অ্যাভয়েড ওভার ক্রাউডিং অ্যারাউন্ড দ্য বেবি, বাচ্চার আশেপাশে মানে দেখা গেছে অনেক মানুষ জমে আছে, এগুলা অ্যাভয়েড করতে হবে। আর বাচ্চাটা ঠিক হইতেছে কিনা এটার একটা প্যারামিটার আছে, যে আমি হসপিটালে ভর্তি করলাম, এটা থামবো কোন জায়গায় পর্যন্ত গিয়ে, বা তার শেষ কোথায়, এটা তো আমার বুঝতে হবে। যে আমার ছোট ভাই হোক বা ছোট বোন হোক, তার এরকম একটা অবস্থা, তো তাকে আমি কতদিন হসপিটালে রাখবো, তো তার একটা প্যারামিটার আমাকে বুঝতে হবে। একটা হচ্ছে ওভারঅল অ্যাক্টিভিটি, তার যে কাজকর্মগুলো করার কথা এই বয়সটাই, সেটা আমার বুঝতে হবে। আর হচ্ছে বডি টেম্পারেচারটা তার রাইজ করছে কিনা বা রাইজ করছে কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে সাইন অফ ফ্লুইড ওভারলোড, অর্থাৎ ডিহাইড্রেশন আছে কিনা। দেখেন এটা একটা ইম্পর্টেন্স কথা, যে বাচ্চা কিন্তু দৈনিক 7 থেকে 8 বার ইউরিন পাস করবে, এটা হচ্ছে নর্মাল কথা। তো এর কম হইলে আমার বুঝতে হবে যে বাচ্চার ডিহাইড্রেশন আছে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড এক্সটেন্ট অফ জন্ডিস, যে বাচ্চার জন্ডিসটা অ্যাপিয়ারেন্স করছে কিনা সেটা দেখতে হবে। আর রেসপিরেটরি ডিস্ট্রেস বা অ্যাপনিয়া এগুলো আছে কিনা, এগুলো রিমুভ হয়েছে কিনা সেটা দেখতে হবে। বা হার্টে কোনো মারমার আছে কিনা, মারমার মানে হচ্ছে অ্যাবনর্মাল কোনো হার্ট সাউন্ড আছে কিনা এগুলা। তারপর হচ্ছে ওয়েট অফ দ্য বেবি, যে বাচ্চার ওজন। দেখেন বাচ্চার কিন্তু ওজনের একটা লিস্ট ছিল, আমি এখানে দেই নাই। তো ওজনটাও কিন্তু হসপিটালে দেখা হয়, আমরা তো বাড়িতে সবকিছু দেখতে পারবো না, ঠিক আছে। তো এই ওয়েটটা তাকে, যেহেতু সে লো বার্থ ওয়েট, এখন হসপিটালে ম্যানেজমেন্ট করা অর্থ কি, তার ওয়েটটা বাড়ানো, অর্থাৎ সে যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটার জন্যই তো তার ওজনটা বাড়ানোর চেষ্টা করা হয়, ঠিক না। আচ্ছা, অ্যাবডোমিনাল ডিসটেনশনটা কমেছে কিনা এটা দেখতে হবে। তারপর হচ্ছে এভিডেন্স অফ সেপসিস, এগুলো দেখতে হবে। লেথার্জিক কিনা, বাচ্চা একদম মরার মতো পড়ে আছে কিনা, বা এগুলা ঠিক হয়েছে কিনা। স্টপ ফিডিং, বা বাচ্চার কি করে মানে এই দুধ খাওয়া বন্ধ করে দিছে কিনা, এগুলো আমার কি অ্যাসেসমেন্ট করতে হবে। আর রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, কোনো র্যাশ আছে কিনা, এগুলো দেখতে হবে। বালস ফন্টানেল, বালস ফন্টানেল একদিন একটা ছবি দেখাইছিলাম, যে বাচ্চার মাথার একটা নরম অংশ থাকে, এটা লাফায়। তো এটার কারণ হচ্ছে বাচ্চার ব্রেনটা যাতে ডেভেলপমেন্ট হয়, সেই জন্য এই জিনিসটা একটু নরম থাকে। আচ্ছা, পাসেজ অফ ইউরিন অ্যান্ড স্টুল, যে বাচ্চা ঠিক মতো প্রস্রাব পায়খানা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর কিছু ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট আছে, এর মধ্যে হচ্ছে ব্লাড গ্লুকোজ, এই যে বলছিলাম যে ব্লাড গ্লুকোজ দেখতে হবে। তারপর হচ্ছে সিবিসি, সিআরপি, প্রোলেক প্রোলেক কি, আচ্ছা এগুলা দেখবো। তো কখন আমরা হসপিটাল থেকে ডিসচার্জ নিব, যখন বাচ্চা এবল টু মেনটেন বডি টেম্পারেচার। তো এটা অলরেডি কিছুটা বলেছি, যে তার বডি টেম্পারেচারটা মেনটেন হয়েছে কিনা সেটা দেখব। আর হচ্ছে নাইদার অ্যাপনিয়া অর ব্রাডিকার্ডিয়া ফর 5 days, অর্থাৎ তার শ্বাস বন্ধ হয়ে আছে কিনা, বা ঠিক হয়েছে কিনা, বা ব্রাডিকার্ডিয়া আছে কিনা। তো টাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া আমি এখানে বলতেছি না, যেহেতু আমরা এগুলো জানি। এবল টু টেক অ্যান্ড টলারেট ফুল ফিডিং, অর্থাৎ বাচ্চা ওই যে দুধ পান করতে সে সক্ষম কিনা এখন, যেহেতু আমার হসপিটালাইজ করা হয়েছে, সে এখন সক্ষম কিনা। যদি সক্ষম হয় তখন আমার কিন্তু দেখতে হবে যে তার কোনো রেসপিরেটরি ডিসকমফোর্ট আছে কিনা, এগুলো দেখবো। তারপর হচ্ছে প্যারেন্টস কনফিডেন্ট এনাফ টু টেক কেয়ার অফ দ্য বেবি এট হোম। তো বাচ্চার যে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে বাচ্চার এই যে এত কঠিন একটা প্রসেসের মাধ্যমে বাচ্চাকে ওয়েটটা বাড়ানো হইলো, এখন মানে যে যে কারণে কমে যায়, সেই কারণগুলো যদি আবার করে, বাচ্চা যদি ঠিক মতো খাবার না পায়,
ঠিক আছে, অন্যান্য কারণ যদি আবার তৈরি করে তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। তো বাচ্চার পেরেন্টসদের বলতে হবে যে আপনারা এই জিনিসগুলো আর করবেন না, এই জিনিসগুলোর কারণে কিন্তু বাচ্চাটা এরকম হয়েছে, তো সেটা আমার বাচ্চার গার্ডিয়ান থেকে বলে দিতে হবে। আচ্ছা, হি ক্রসড বার্থ ওয়েট এন্ড শোস স্টেডি ওয়েট গেইন ফর 3 কনসিকিউটিভ ডেজ। অর্থাৎ আচ্ছা, এই জিনিসটা মানে ওই যে ওয়েটের কথা বললাম না, ওজনটা, এটা দেখতে হবে। মানে 3 দিন পর্যন্ত আমার দেখতে হবে ওয়েট গেইনটা কিরকম একটা অবস্থা, সেটা দেখতে হবে। তো এগুলো যদি ঠিক থাকে তখন কেবলমাত্র হসপিটাল থেকে ডিসচার্জ নেওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে কিছু ভিটামিন দেওয়া হয় বাচ্চাকে, ঠিক আছে, এন্ড মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়া হয়। আমি এত ফুল বলবো না, অল্প করে বলি। একটা হচ্ছে ফলিক অ্যাসিড দেওয়া হয়, আর হচ্ছে আয়রন দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। আর কিছু ফলো আপ করতে হবে, আমি এই জিনিসটা আমি পারবো, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো আমি না জানলেও আমার এই ফলো আপটা আমাকে শিখতে হবে। একটা হচ্ছে গ্রোথ মনিটরিং, বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা। ওয়েট, এই যে বললাম যে ওয়েটটা ঠিক আছে কিনা, 50 মানে যে ওজনটা ঠিক আছে কিনা, 2.5 কেজি দিকে যাচ্ছে কিনা, লেন্থ 50 সেন্টিমিটারের কাছাকাছি আছে কিনা, ওএফসি, এগুলো প্রথম দিকে বলে ফেলছি, এগুলো আমার ফলো আপ করতে হবে। তো কোনো নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আছে কিনা, বা অ্যানিমিয়া আছে কিনা, রিকেটস আছে কিনা, অস্টিওপেনিয়া আছে কিনা, প্রিমেচুরিটি আছে কিনা, এগুলো আমার দেখতে হবে। স্ক্রিনিং করতে হবে কিছু, বা তার চোখে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে, এগুলো আমার দেখতে হবে। তার হিয়ারিং, বাচ্চা ঠিক মতো শুনতেছে কিনা, এটা আমার দেখতে হবে। আর হচ্ছে মাইলস্টোন ডেভেলপমেন্ট, মাইলস্টোন, তো এখানে আর বলবো না। আর কোনো ফিজিক্যাল অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এইগুলা কিন্তু ফলো আপ, এগুলো আমি নিজেই করতে পারবো। তো এগুলাই আমার উদ্দেশ্য, যে আমি যাতে ফলো আপটা ঠিক মতো জানি, শিখতে পারি। আচ্ছা, পোস্ট ম্যাচিউরিটি। তো এতক্ষণ আমরা প্রি ম্যাচিউর বেবি পড়লাম, এখন হচ্ছে পোস্ট ম্যাচিউরিটি। দেখবেন অনেকে মানে তার ফুল সময় হয়ে গেছে, এরপরও বাচ্চা ডেলিভারি হইতেছে না, এরকম আমরা শুনছি না? নোমান ভাই আছেন? নোমান ভাই, হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি। আমার কি কথা এ পর্যন্ত সব শুনতে পাচ্ছিলেন, নাকি কোনো হ্যাঁ, সমস্যা হয়েছে? স্লাইড আর আচ্ছা, কয়টা আছে? আর বেশি নাই, আর এটার পরে মনে হয় একটা আছে সম্ভবত, একটা না দুইটা আচ্ছা আছে আচ্ছা, এটার ঠিক পরে। আছে। কন্টিনিউ। আচ্ছা, পোস্ট ম্যাচুরিটিটা কি? তো পোস্ট ম্যাচুরিটি বলতে হচ্ছে যে অনেক, আমরা জানি যে টার্ম হচ্ছে 37 থেকে 42 সপ্তাহ, ঠিক না? তো অনেকের দেখা যায় যে 42 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আরো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা কিন্তু ডেলিভারি হচ্ছে না, বা মায়ের পেট ব্যথা শুরু হচ্ছে না। তো এর কারণটা কি আমরা একটু দেখি। এর কারণ হচ্ছে অলিগোহাইড্রামনিউস। অলিগোহাইড্রামনিউস মানে কি? এই যে মায়ের যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে না, ওই অর্থাৎ যে ফ্লুইডটার মধ্যে বাচ্চা থাকে, ওই ফ্লুইডটা কম থাকার কারণে কিন্তু এটা হইতে পারে। সরি, আমি একটু বলতেছি। দ্য মেজর প্যাথোলজিক্যাল ইভেন্ট বিহাইন্ড দ্য হাই মর্টালিটি এন্ড মরবিডিটি এবং পোস্ট ম্যাচিউর বেবিস ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। আচ্ছা, দেখি কি কি মানে কি কি হইতে পারে। দিস মে গিভস রাইজ টু অলিগোহাইড্রামনিউসের কারণে হতে পারে, বা এটার কারণে, সরি, এই মানে পোস্ট টার্ম হইলে কি কি সমস্যা হয় এখানে আলোচনা করছে। একটা হচ্ছে অলিগোহাইড্রামনিউস, বা মায়ের পানি কমে যেতে পারে। একটা হচ্ছে ফিটাল হাইপোক্সিয়া, অর্থাৎ বাচ্চাটা অক্সিজেন কম পাইতে পারে বা ডিস্ট্রেস হইতে পারে, ঠিক আছে। আর হচ্ছে মেকোনিয়াম এসপিরেশন সিনড্রোম, অর্থাৎ বাচ্চার এই বাচ্চা, এই যে বললাম যে স্টুল, নিজের স্টুল নিজেই খেয়ে ফেলে, ঠিক আছে। তো এটার কারণে বাচ্চার কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে বা একটা সমস্যা হইতে পারে, এটাকে বলা হয় মেকোনিয়াম এসপিরেশন সিনড্রোম। আর হচ্ছে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, বা যে লাংসের, আমরা জানি যে একটা হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন, মানে আমরা যেটা পরিচিত হাইপারটেনশন নামে সেটাকে বলে সিস্টেমিক হাইপারটেনশন। আর যে পালমোনারি কিছু হাইপারটেনশন আছে, যে পালমোনারি আর্টারি, সেখানেও হাইপারটেনশন হইতে পারে, সেটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন। আচ্ছা, কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এটার কারণে কিছু ক্লিনিক্যাল ফিচার দেখা যাবে, যে পোস্ট ম্যাচিউর বা 42 সপ্তাহ পার হয়ে গেছে এরপরে যদি হয়, তাহলে কিছু সাইন সিমটম প্রকাশ পাইতে পারে। একটা দেখেন কি, গ্রোথ রিটার্ডেশন, বাচ্চার গ্রোথটা ঠিক মতো না হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনক্রিজ অ্যালার্টনেস, এটা দরকার নেই। তারপর হচ্ছে অ্যাবান্ডেন্ট স্কাল্প হেয়ার, যে বাচ্চার চুলগুলো অনেক বড় বড় হয়ে যেতে পারে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা দেখি যে অনেক বাচ্চা জন্মের পর পরেই চুল বড় নিয়ে আসছে, তখন আমরা এটা সন্দেহ করবো যে বাচ্চা এটা পোস্ট টার্ম বেবি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিসকোমেটিং স্কিন, অনেকের চামড়া উঠে যেতে পারে, ডিসকোমেশন মানে উঠে যাওয়া, এরকম একটা অবস্থা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিজেস অফ বেবিস পালস এন্ড সোলস, যে আচ্ছা, মিনিমাল ফ্যাট, দেখবো যে বাচ্চার
একটু ফেটি, হালকা ফেটি আছে, তারপর হচ্ছে তার নখগুলা বড় হয়ে গেছে দেখবো। তারপর হচ্ছে লুজ স্কিন স্পেশালি অ্যারাউন্ড থাই এন্ড বাটক, দেখবো যে তার বাটক এবং থাইয়ের যে স্কিন আছে সেটা একটু ঝুলে গেছে বা একটু লুজ লুজ লাগতেছে। তো এগুলো আমরা দেখে চিনতে পারবো যে বাচ্চাটা আসলে কি, বাচ্চাটা হচ্ছে পোস্ট টার্ম বেবি। আচ্ছা, পোস্ট টার্ম বেবির কিছু কমপ্লিকেশন আছে বা কিছু জটিলতা আছে। একটা হচ্ছে মেকোনিয়াম এসপিরেশন সিনড্রোম, এগুলো আমার শিখতে হবে। মেকোনিয়াম এসপিরেশন সিনড্রোম আমি বলছি, আর হচ্ছে পলিসাইথেমিয়া। হ্যাঁ, যদি অ্যানিমিয়া কি আর রেড ব্লাড সেল কমে যায়, আরবিসি কমে যায়, আর পলিসাইথেমিয়া যদি বেড়ে যায় বা বড় বড় হয়ে যায়, আরবিসি বেড়ে যায়। তারপর হচ্ছে কনজেনিটাল এলোমিলিস হইতে পারে, যে কোনো ধরনের কনজেনিটাল এলোমিলি হইতে পারে। তারপর হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, বাচ্চা মায়ের পেটের ভিতরে হ্যাঁ অক্সিজেন বা ডিপ্রাইভেশনে ভুগতে পারে। তারপর হচ্ছে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, যে সব সময় বাচ্চার কি থাকতে পারে, যে হাইপারটেনশন থাকতে পারে পালমোনারি। তারপর হচ্ছে ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যেতে পারে বাচ্চার, হাইপোগ্লাইসেমিয়া, আর হচ্ছে হাইপোক্যালসিমিয়া বা বাচ্চার ক্যালসিয়াম লেভেলটাও কমে যেতে পারে। তো আমার ট্রিটমেন্টটা কি করতে হবে দেখেন, পোস্ট টার্ম বেবি হলে কাউন্সিল প্যারেন্টস অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ বেবি, অর্থাৎ বাচ্চার বাবা মায়ের সাথে আমার কথা বলতে হবে বাচ্চা সম্পর্কে। ম্যানেজ অ্যাকর্ডিংলি ইফ এনি প্রবলেম আইডেন্টিফাই, অর্থাৎ কোনো ধরনের জটিলতা অ্যারেস্ট করলে সেই অনুযায়ী আমার কি করতে হবে, যে ম্যানেজ করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, বি সেফ এন্ড স্টে সেফ।